হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পাস ইউজি যারা এক্সাম দেবে তাদের আমাদের এক্সাম এবং এক্সাম দেওয়ার আগে, এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদের মধ্যে যে কনফিউশনগুলো থাকে, যেন কোনো কনফিউশন তোমাদের না থাকে, আরও একবার আমি সব বিষয়টাকে ভালো করে ডিসকাস করে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই যারা পরীক্ষা দিতে যাবে সবাই জানো যে তোমাদের কি কি এক্সাম দিতে হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, লজিক্যাল রিজনিং আমি জিআই বলে লিখলাম, এবং ইংলিশ, এই 5টা এক্সাম তোমাদের দিতে হবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এই 3টের ক্ষেত্রে কি হবে না, ক্যাটাগরি 1 এবং 2 এইভাবে তোমাদের এক্সাম হবে। ক্যাটাগরি 1-এ 15টা কোশ্চেন 1 নম্বরের থাকবে, ক্যাটাগরি 2-তে 5টা কোশ্চেন 2 নম্বরের থাকবে, এই করে 25 করে থাকবে হচ্ছে 3টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টের 25 নম্বর করে থাকবে। এবং লজিক্যাল রিজনিং এবং ইংলিশের একটাই ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি 1 ফর্মে, সেখানে 20টা প্রশ্ন থাকবে। এবার ক্যাটাগরি 1-এ প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে, এবং ক্যাটাগরি 2-এর যেটা বলেই দিলাম যে 2 নাম্বার করে এক্সাম, মানে 5টা করে কোশ্চেন 3টেতেই থাকবে 2 নম্বর করে। এবং ক্যাটাগরি 1-এ কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। তোমরা যে এক্সামটা দেবে সেখানে ঠিক করলে যেমন 1 মার্কস পাবে ক্যাটাগরি 1-এর এক্সামের কোশ্চেন্সগুলোতে, এবং ভুল করলে 0.25 করে মাইনাস হবে। কিন্তু ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সেখানে প্রশ্নপত্রটা এমন থাকবে যে ক্যাটাগরি 2-এর যে কোশ্চেন্সগুলো থাকবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োতেই একমাত্র এই কোশ্চেন্সগুলো পাবে। এটা আমি পেপার 1-এর ক্ষেত্রে বলছি, পেপার 2-তেও তাই। এখানেও পেপার 1-ও টোটাল কোশ্চেন নম্বর মার্কস হচ্ছে 115, এবং এই কোশ্চেন পত্রতে কোশ্চেন থাকবে হচ্ছে 100টা। এবং বিএইচের জন্য যারা, মানে পেপার 2-এর যে এক্সামটা হবে সেটাও তাই, সেখানেও 100টা প্রশ্ন থাকবে, 115 নম্বরের পরীক্ষা, এবং সেখানেও ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এরকম ভাগ থাকবে। এবং বিএইচের যে এক্সামটা হবে সেখানে কিন্তু বায়োলজি থাকবে না, সেখানে ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক, লজিক্যাল রিজনিং, ইংলিশ এগুলো থাকবে, তার সঙ্গে জিকে পার্ট তোমাদের অ্যাড হবে। এই হচ্ছে ব্যাপার পেপার 1 এবং পেপার 2-এর। প্রথম শিফটে পেপার 1 এক্সাম হবে 11টা থেকে 1.5 ঘন্টার পরীক্ষা, তো 12:30 শেষ হয়ে গেল। তারপরে সেকেন্ড শিফটে থাকবে পেপার 2-এর এক্সাম। তো তোমরা অনেকেই পেপার 1, পেপার 2 দুটোই ফিল আপ করেছো, তো তারা দুটোরই এক্সাম দেবে। একেবারে একটাই এক্সামিনেশন সেন্টার দেখো তোমাদের পড়বে, সেখানে গিয়ে দুটো পরপর এক্সাম টাইম বেসিসে, প্রথমে পেপার 1 হবে, তারপর 2 হবে। যারা যে কোনো একটা ফিল আপ করেছো তাদের সেই টাইম শিডিউল অনুযায়ী হাতে টাইম রেখে বেরোবে, যাতে তাড়াতাড়ি কলেজ, মানে যেখানে তোমার সিট পড়েছে কোনো স্কুল বা কলেজ, সেখানে পৌঁছে যাবে। পেন পেপার মোডে এক্সামটা হয় তোমরা জানো, মানে ওএমআর শিটে ফিল আপ করে তোমাকে এক্সাম দিতে হবে, কোশ্চেন পেপার প্রোভাইড করা হবে। তো এই হচ্ছে মেন বিষয়টা। তো তাহলে নিশ্চয়ই মোটামুটি একটা কোশ্চেন পেপার প্যাটার্ন বুঝতে পারলে। এবার ক্যাটাগরি 2 যে পার্টটা বলছি, যেটা বিএইচ এর জন্যই হোক, মানে পেপার 2 এর জন্যই হোক বা পেপার 1 এর জন্যই হোক না কেন, ক্যাটাগরি 2-তে 4টেই অপশন থাকবে, কিন্তু তার থেকে একটার বেশি উত্তর হতে পারে। মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখি, মাল্টিপল চয়েস কোশ্চেনে 4টে অপশান থাকে, যে কোনো একটাই উত্তর হবে, সেটা ক্যাটাগরি 1-এর জন্য। কিন্তু ক্যাটাগরি 2-তে পেপার 1 এবং পেপার 2-তে ক্যাটাগরি 2 পোর্শনে যে কোশ্চেন্সগুলো তোমরা পাবে, সেখানে 4টে অপশানের মধ্যে 1টা, 2টো বা 3টে বা 4টেই অ্যান্সার হবে, এরকম কোশ্চেন্সও কিন্তু থাকতে পারে। এবার সেক্ষেত্রে কি হবে, ধরো 4টে অপশান ঠিক, 4টেই ঠিক হবে এরকম একটা কোশ্চেন, কিন্তু তুমি 4টেই ঠিক বুঝতে পারোনি, তুমি বুঝতে পেরেছো যে 2টো ঠিক হবে। তো সেইখানে তুমি যদি সেই সত্যি দুটোকে চয়েস করে আসতে পারো, তাহলে কি হবে না, তুমি যেহেতু আউট অফ 4 দুটোকে সিলেক্ট করতে পেরেছো, তাহলে 2/4 কত নম্বরের কোশ্চেন না 2 নম্বরের কোশ্চেন, তার মানে 2/4 × 2 মানে হাফ, তুমি ওখানে অর্ধেক মার্কস তুমি সেখান থেকে ক্যারি করবে। কিন্তু ধরো এবিসি অ্যান্সার হতো, তুমি কি করেছো এবিডি অ্যান্সার করে ফেলেছো, তাহলে সিটা হতো তুমি চুজ করতে পারোনি, কিন্তু ডি অ্যান্সারটা হবে না, কিন্তু তুমি এবিডি মানে দুটো ঠিক উত্তরই করেছো, অ্যান্সার হতো এবিসি, তুমি করেছো এবিডি, তাহলে সিটা তুমি চুজ করতে পারোনি, তুমি তার মধ্যে একটা ভুল উত্তর চুজ করেছো ডি, কিন্তু এবিটা তুমি ঠিক চুজ করেছিলে, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো নেগেটিভ মার্কিং হবে না, কিন্তু আলটিমেটলি তুমি যে এ আর বিটাকে ঠিক চুজ করেছো সেটারও কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না, তুমি 0 পাবে। কেন না, তুমি ঠিক উত্তর চুজ করার সাথে সাথে একটা ভুল উত্তরকেও চুজ করেছিলে। তাই জন্য আমি বলবো ক্যাটাগরি 1-এ যেহেতু নেগেটিভ মার্কিং আছে, খুব কেয়ারফুলি তোমরা অ্যান্সার করবে, যাতে নেগেটিভটাকে এড়িয়ে তোমরা চলতে পারো। কেন দেখবে নিশ্চয়ই তোমরা অনেক মক টেস্ট প্র্যাকটিস করেছো, কেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি থিওরি তো পড়বে বটেই, কনসেপ্ট ক্লিয়ার করবে, তার সঙ্গে মক টেস্ট প্র্যাকটিস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা নিশ্চয়ই সেটা জানো বা বুঝতে পেরেছো, এক্সাম দিয়ে বুঝতে পারবে যে যারা প্রচুর মক টেস্ট সলভ করেছো তারা কিন্তু তার বেনিফিট 30 তারিখ পাবে। তো যাই হোক, তো সেটাই বলার যে
পেপার 1-এর বা পেপার 2-এর যেটাই দাও না কেন ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কিং আছে, তাই খুব কেয়ারফুলি অ্যান্সার করবে যাতে নেগেটিভ মার্কিংটা তোমার কম হয়, তাহলে দেখবে অনেকটা মার্কস কিন্তু ক্যারি করবে। কিন্তু ক্যাটাগরি 2-তে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু তুমি যদি যেহেতু একটার বেশি উত্তর ঠিক হতে পারে, তাই জন্য যদি ভুলবশত ঠিক উত্তরের সাথে একটা কোনো ভুল উত্তরকেও একটা অপশানে কারেক্ট করে মানে অ্যান্সার করে আসো, তাহলে কি হবে, তুমি যে দুটো ঠিক চুজ করেছিলে কি একটা ঠিক চুজ করেছিলে তার যে পার্শিয়ালি কারেক্ট মার্কসটা তোমার অ্যাড হতো সেটাও হবে না। তো সেই জন্য তুমি কি করবে না, ক্যাটাগরি 2টার ক্ষেত্রে আমি বলবো যে 5টা কোশ্চেন ধরো পেপার 1-এর ক্ষেত্রে পিসিবিতে থাকবে, বা বিএইচের জন্য পেপার 2-তে যে ক্যাটাগরি 2-তে যে কোশ্চেন্সগুলো থাকবে, বা এর ক্ষেত্রেও তাই, মানে জেনপাসের পেপার 1-এর জন্য পিসিবির ক্ষেত্রে যে 5টা করে কোশ্চেন ক্যাটাগরি 2-তে থাকবে, একটাও উত্তর ছাড়বে না, কেন ওই 5খানা থেকে কোনো নেগেটিভ হওয়ার চান্স নেই, তো ছাড়ার বিষয় তো একেবারেই নেই। আর যদি শিওর না থাকো যে এই 3টে অপশানই হবে কি এই 2টো অপশানই হবে, তুমি কিন্তু একটার জন্য তুমি শিওর যে এই একটা অ্যান্সার তো শিওর হবেই, বাকি দুটো হবে কি না আমার কনফিউশন আছে, বা বাকি আর কোনটা হবে আমার কনফিউশন আছে, সেখানে কনফিউশনে না গিয়ে খুব জোর করে মানে আমি জানি না বুঝতে পারছি না যে দুটো একটার বেশি আর কটা ঠিক হতে পারে বা কোনটা একটার বেশি ঠিক হবে, কিন্তু যেহেতু এটা মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট হবে আমি জানি, তাই আমাকে একটার বেশি অপশানকে গোল করতেই হবে, মার্ক করতেই হবে, এরকম জোর করে কিন্তু করবে না। তুমি ক্যাটাগরি 2-তে জানো একটার বেশি অপশান ঠিক হওয়া উচিত, কিন্তু তুমি বুঝতে পারছো না যে একটার বেশি কোনটা ঠিক হবে, একটা তুমি শিওর যে বি অপশানটা তো হবেই কি এটা তো হবেই, কিন্তু আর কোনোটা হবে কিনা আমি বুঝতে পারছি না, তাহলে যেটার জন্য তুমি শিওর শুধু সেটাতেই মার্ক করে আসো, তাহলে কি হবে না ওটা তো তুমি শিওর যেটা ঠিক হবেই, তাহলে সেখান থেকে পার্শিয়াল যেটুকু তুমি ঠিক করেছো সেটার জন্য একটা কারেক্ট মার্কস কিন্তু ওখানে দেওয়া হবে। কিন্তু যদি তুমি একটা ঠিক উত্তরের সঙ্গে আবার একটা ভুল উত্তরও চুজ করে ফেলো জোর করে যে একটা বেশি অপশান তোমাকে কারেক্ট করতেই হবে, সেটা ভুল হয়ে গেল, তাহলে তুমি যেটা ঠিক শিওরলি মার্ক করেছিলে সেটার নাম্বারটাও কিন্তু তুমি পাবে না, ওটাতে 0 হয়ে যাবে। তাই আমি এটা বারবার বলবো ক্যাটাগরি 2-এ যেহেতু নেগেটিভ মার্কিং নেই কোনো উত্তর ছাড়বে না, এবং সেই কোশ্চেন্সগুলো পড়ে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট তোমার মনে হচ্ছে যেটা, তুমি হয়তো 2টো বা 3টে উত্তর হবে বুঝতে পারছো না কোনটা, কিন্তু একটা বা দুটো শিওর হবে সেটা বুঝতে পারছো, শিওর হয়ে যেটুকু যেটা একটা কি দুটো যে অপশান ঠিক হবে মনে হচ্ছে সেটাতে তোমরা মার্ক করে আসো, তাহলে কিন্তু পার্শিয়াল কারেক্ট মার্কসটা তুমি পাবে। কেন রেজাল্ট বেরোলে বুঝতে পারবে, বা পূর্ববর্তী বছরগুলোতে যদি তোমরা আগের বছরের কারোর থেকে খোঁজ পাও, বা এরকম যদি ক্যান্ডিডেট থাকো যারা গত বছরও জেনপাস ইউজির এক্সাম দিয়েছিলে, তাহলে বুঝবে যে একদম ডেসিমেলের মার্কস মানে 0.012 0.002 এরকম মার্কসের ডিফারেন্সের জন্যও হাজার হাজার র্যাঙ্ক কিন্তু আগে পরে হবে। তো তাই খুব কেয়ারফুলি ঠান্ডা মাথায় তোমরা কিন্তু এক্সামিনেশন হলে কোশ্চেন পেপারটা ডিল করবে। কেমন, এবার চলে আসো যে কি কি এক্সামে নিয়ে যাবে সেটা নিয়ে একটা ব্যাপার থাকছে। দেখো, ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেন নিয়ে যেও, কোনো জেল পেন তোমরা সঙ্গে ক্যারি করবে না, জলের বোতল ক্যারি করলে সেটা যেমন ট্রান্সপারেন্ট হয়, আর কিছু মানে আর তার সঙ্গে আর কিছু ক্যারি করার দরকার নেই। জলের বোতল যদি তুমি কোনো মেটালিক জলের বোতল নাও, মানে যেটা ট্রান্সপারেন্সি নেই, ট্রান্সপার নয়, সেটা কিন্তু তোমাকে অ্যালাউ নাই করতে পারে, তাই ট্রান্সপারেন্ট প্লাস্টিকের জলের বোতল নেবে। নর্মাল যেরকম পোশাক আমরা ডেলি লাইফে, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে একটা পরীক্ষা দিতে যাচ্ছি, সেখানে তো আমি যে আউটফিট পরে কোনো অনুষ্ঠান বাড়িতে যাই সেরকমভাবে সাজগোজ করে যাব না, নর্মাল স্কুল কলেজে যেরকম নর্মাল ড্রেস আপ করে আমরা যাই সেরকম ড্রেস আপ করে যাবে। এখন গরমের ওয়েদার, তো হতেই পারে তোমার যেখানে সিট পড়বে সেখানে তোমার মাথায় ফ্যান নেই বা কারেন্ট চলে গেছে, এরকম যে কোনো কিছু হতে পারে, তো তখন প্রচণ্ড গরম লাগছে, প্যানিক হচ্ছে, ঘেমে যাচ্ছি, এক্সাম হলে এক্সাম দিতে পারছি না, এইসব তো করলে পরে কিছু মানে করার নেই কারোরই কিছু। তো সেই জন্য কমফোর্টেবল হবে সেরকম পোশাক পরে যাবে, যেটাতে তুমি কমফোর্টেবল সেরকম পোশাক পরে যাবে। পায়ে জুতো মানে ওই স্নিকার বুট জুতো টাইপ কিছু পরো না, তাতে তোমারও সুবিধা, তুমিও কমফোর্টেবল থাকবে, তোমার গরম লাগবে কম। আর চেকিং করবার সময় তোমাকে ওই জুতো খুলে সক্স খুলে দেখানোর দরকার পড়বে না, নর্মাল স্লিপ মানে খোলা জুতো টাইপের যদি হয়, কিটো বা এমনি স্যান্ডেল টাইপের যে জুতো হয় সেগুলো পরে যাও, ব্যাস এইটুকুই তো। আর সঙ্গে অবশ্যই তুমি অ্যাডমিট কার্ড রাখবে, মানে অ্যাডমিট কার্ড বলতে
যেটা তুমি অ্যাডমিট প্রিন্ট আউট হয়ে আসছে, তোমাদের অ্যাডমিট রিলিজ হয়ে গেছে, সেই অ্যাডমিট রাখবে, তোমার ছবি রাখবে, 1 কপি ছবি কি 2 কপি ছবি তোমার সঙ্গে রাখবে, আর হচ্ছে অরিজিনাল কপি তোমার ভোটার আইডি কার্ড বা আধার কার্ড, এটার কিছু অরিজিনাল কপি কিন্তু রাখতে হবে, জেরক্স নয়, অরিজিনাল ভোটার আইডি, অরিজিনাল আধার কার্ড, কিছু একটা, সব কিছুর দরকার নেই, সঙ্গে রাখবে। অ্যাডমিট কার্ড নেবে, জলের বোতল অবশ্যই এই গরম ক্যারি তো করবে, কিন্তু ট্রান্সপারেন্ট জলের বোতল ক্যারি করো, কোনো অর্নামেন্টস এসব জিনিসপত্র সোনা গয়না এসব না পড়ে যাওয়াটা বেটার। তার কারণ হচ্ছে যদি না অ্যালাউ করে তো তখন তোমার সঙ্গে যদি প্যারেন্টস থাকে ভালো, তুমি তাকে দিয়ে দিলে, যদি প্যারেন্টস না থাকে তো সেই জিনিসপত্রগুলো তুমি কোথায় রাখবে, তো কিছু যদি মিসপ্লেস হয়ে যায় চেষ্টার একটা লস হয়ে যাবে, তো সেই একটা দিনের জন্য তুমি ইউজ নাই করতে পারো। যদি কারো রিলিজিয়াস কোনো কাস্টমসের ব্যাপার থাকে যে তাকে সেই জিনিসটা পড়তেই হয়, তো সে একটু আগে চলে যাবে, অনেকটা আগে চলে যাবে, যাতে সেগুলোকে ভালো করে চেকিং করে তোমাকে এন্টার করতে দেওয়া হয়, বা কি প্রসিডিওর তারা সেই দিনের জন্য সেখানে মেনটেন করবে, ইনভিজিলেটররা তোমাকে বলে দেবে, তুমি টাইম হাতে নিয়ে যাবে যাতে তুমি ইনভিজিলেটার্সরা যা যা বলছে সেই জিনিসগুলোকে মেনটেন করে এক্সাম হলে এন্টার করতে পারো, ব্যাস এইটাই, আর কিছু নয়। এবার আসছে তোমার ওয়েমার শিট তুমি ফিল আপ করবে কি করে, সেটা আশা করি তোমরা অনেকেই জানো, যারা জানো না কোনো ডাউট আছে দেখো আমি একবার বলে দিই, ওএমআর শিট কী করে ফিল আপ করবে। কোনো রকম ডাউট যদি হয়, ওই পাশে কোনো যে কেউ এক্সাম দিতে বসেছে তাকে জিজ্ঞেস করে নিলাম, এসব করবে না। ইনভিজিলেটারদের পরিষ্কারভাবে যখন মানে হ্যান্ড রেজ করবে, তারা আসবেন, জিজ্ঞেস করবে তোমার কোথাও ডাউট থাকলে ফিল আপের, তো ওনারা তোমাকে হেল্প করে দেবে, তুমি সেই গাইডলাইনটা ফলো করে ফিল আপ করবে, ওকে। তবু এখন দেখো বলে দিই, তোমাকে ওএমআর শিট দেওয়া হবে, এই যে ওএমআর শিটের প্যাটার্নটা দেখছো, এটা আমার কাছে যেটা রয়েছে এটা নিটের ওএমআর শিট, কিন্তু ডাব্লিউবি যেই আন্ডারে তুমি যে জেনপাস ইউটি দিতে যাবে ওএমআর শিট তো একই হবে, অ্যারেঞ্জমেন্টগুলো একটু এদিক ওদিক হবে, হতে পারে এটা এরকম ডান দিকে রয়েছে, এখানে হয়তো উপর দিকে ফিল আপের জায়গাগুলো থাকলো, নিচে হয়তো অ্যান্সার করার জায়গাগুলো আছে, ফিল আপ বলতে আমি নাম রোলের ফিল আপগুলো তো উপরে আছে, নিচে অ্যান্সার করার জায়গা আছে, এরকম ওএমআর শিট মেনলি ডাব্লিউবি যেইতে দেয়, কিন্তু ফিল আপ প্রসিডিওর তো সেমই হবে। তাই ফর এক্সাম্পল আমি এই ওএমআর শিটটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের রোল নাম্বার দিতে বলবে, রোল নাম্বার তুমি যে অ্যাডমিট কার্ডটা পেয়ে গেছো, অলরেডি ডাউনলোড করে নিয়েছো, প্রিন্ট আউটও করে নেবে, তো সেখানে রোল নাম্বার থাকবে, ধরো রোল নাম্বার যাই হোক না কেন, ধরো 2, এখানে ধরো তোমার রোল নাম্বার হচ্ছে 2 হ্যাঁ 2489600, এরকম সাপোজ রোল নাম্বার, তো ওটা পরিষ্কার করে আমি উপরে লিখে নেব, লিখে নেওয়ার পর ওগুলোকে ধরে ধরে ফিল আপ করতে হবে, মানে এইটা এখানে, এটা হতেই পারে কোনো বাচ্চা হয়তো নতুন এই প্রথমবার ওএমআর শিটে এক্সাম দেবে, তো তার জন্য এটা একটা কনফিউশনের ব্যাপারও হতে পারে, তাই আমি বলে দিচ্ছি যে যেটা এখানে লিখবে সেটাকে তলায় আমরা এরকমভাবে ফিল আপ করতে করতে যাব। অনেক সময় কি হয় বলো তো, একটা হয়তো 2 লিখেছি, এখানে 3 ফিল আপ হয়ে গেছে, বিশেষ করে নিচের দিকেরগুলো ফিল আপ করতে বেশি হয়, তুমি কি করবে, এরকম হাত দেবে, ধরো 0 ফিল আপ করতে হবে, একদম এরকমভাবে হাত দেবে, দিয়ে নিচে 0 হয়ে গেল, তো অনেক সময় কি হয় না, এইটা যে 0টা আমি ফিল আপ করে ফেলেছি, পরের 0টা বা পরে হয়তো 0ই আছে, তাই এখানে তো 1 আছে, তো 1 করতে গিয়ে এখানে হয়ে যায়, আমি খেয়াল করতে পারি না যখন লাস্টে অলরেডি ওটা আগের লাইনে ছিল, অলরেডি ফিল আপ হয়ে গেছে, তো তাই জন্য সবসময় উপর দিয়ে একটা হাত চালাবে, দিলে তুমি লাইন মেনটেন করতে পারবে, কোনোভাবে তোমার বাবলিংয়ে কোনো প্রবলেম আসবে না, যেরকম আছে সেরকমভাবে তুমি ফিল আপ করবে। টেস্ট বুকলেট নাম্বার, তোমার এক্সামিনেশন হলে যখন তোমাকে কোশ্চেন পেপারটা দেওয়া হবে, কোশ্চেন পেপারের উপরে ডান দিকে বা বাঁ দিকে দেখবে টেস্ট বুকলেট নাম্বারও দেওয়া থাকবে, তো সেটাকেও তুমি এখানে পরিষ্কারভাবে লিখে নেবে, এবং ধরে ধরে উপরে যেটা লিখেছো সেই নাম্বারটাকেই তলায় ফিল আপ করবে। টেস্ট বুকলেট কোডও তোমায় গিভেন থাকবে, সেটা লিখবে, ব্যাস এই। যদি তোমার নাম লেখারও জায়গা থাকে, তোমার এক্সামিনেশান সেন্টার কোড থাকে, তো সেই এক্সামিনেশান সেন্টার কোড যদি থাকে সেটা দেখবে যার যেখানে এক্সাম হল সিট পড়েছে সেই এক্সামিনেশানের সেন্টার কোড সেখানেই অ্যাডমিট কার্ডেই দেওয়া আছে। যদি অ্যাডমিট কার্ডে এক্সামিনেশান সেন্টার কোড দেওয়া না থাকে, তাহলে তুমি যেখানে এক্সাম দিতে যাচ্ছ ইনভিজিলেটররা তোমাকে সেটা প্রোভাইড করবেন, তো সেটা যদি ফিল আপ করার কোনো স্পেস ওএমআর শিটে দেয় যে এক্সামিনেশান সেন্টার কোড, তো সেটা তুমি অ্যাডমিটেও পেয়ে যাবে বা ইনভিজিলেটর তোমাকে বলে দেবে, তো সেটা তুমি পুট করবে, করে একইভাবে এখানে কিন্তু ফিল আপ করবে, ব্যাস বোঝা গেছে। এবার সেখানে তোমার যদি তার নিচে তোমার সিগনেচার থাকে, ডেট দেওয়ার থাকে, ফাদার্স নেম মাদার্স নেম কিছু যদি লেখার স্পেস থাকে, সেগুলোকে কিন্তু অবশ্যই ওএমআর শিটটা দেখে ভালো করে ফিল আপ করে নেবে। তারপর আসছে তোমার অ্যান্সার করার জায়গা, তুমি অ্যান্সার যখন করবে কোনোভাবে সেই অ্যান্সারিংয়ে বা এখানে ফিল আপে কোথাও কোনো রকম যদি বাই চান্স
কিছু ভুল হয়, সবার আগে বলবো সবসময় কেয়ারফুল থাকবে, কোনোভাবে অ্যান্সার তুলতে বা এগুলো ফিল আপে যেন ভুল না হয়। বাই চান্স যদি কিছু ভুল হয় কোনোভাবে তুমি ওই হোয়াইটনার বা কিছু কিন্তু ইউজ করবে না, হোয়াইটনার ইউজ করলে ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তাই জন্য কোনো কিছু ইউজ করবে না, পরিষ্কার রাখবে, কোনোভাবে ওএমআর শিটকে নোংরা করে ফেলছি এরকম ব্যাপারটা করবে না। যেটা অ্যান্সার হবে আমি কিন্তু এরকম টিক দেবো না, টিক দেওয়াটা কিন্তু এর মানে নয়। আমাকে কি করতে হবে, পরিষ্কারভাবে যেটা অ্যান্সার হবে প্রমিনেন্টলি আমি গোল করব, যাতে বাইরে বিশাল না বেরিয়ে যায় সেটা আমরা খেয়াল রাখবো। এবার কি হয় না, অনেক সময় ধরো দেখা গেল অ্যান্সারটা 2 হতো, আমি ভুল করে 4 করে ফেলেছি। তো অনেকে কি করে ওএমআর শিটে 2 হতো 4 করে ফেলেছি, এটাকে এরকম বড় করে কেটে আবার এরকম 2 অ্যান্সার করে। তো এইসব করলে ওএমআর শিটটা খুব বাজে একটা দেখতে হয়ে যায়। আর বিশেষ করে এটা তো আর কেউ ম্যানুয়ালি চেক করবে না, জানো তোমরা নিশ্চয়ই, এটা মানে কি বলা যায় মেশিনে চেক হবে। তো এইরকম দুটো করে বাবেলিং একটাতে দেখলে ওগুলো চেকই হয় না। তো যদি তুমি কিছু ভুল করেই ফেলো সেই অ্যান্সারটার মায়া তোমাকে ত্যাগ করতে হবে, ঠিক আছে? তো তাই আবারও বলার যে যা প্রিপারেশান নিয়েছো, যেটা করেছো, সেটা যদি তুমি গোটা বছরটা ভালো করে ডেডিকেটেডলি পড়েছো এই এক্সামের জন্য, তাহলে অবশ্যই তোমার এক্সাম ভালো হবে। খুব বেশি প্যানিক করবে না। এখনো পর্যন্ত প্রচুর স্টুডেন্ট ম্যাম কোন বইটা করব, ম্যাম PYQ কোথায় পাবো, এই ধরনের প্রশ্ন আসছে আমার এক্সাম হওয়ার। তো সেই কটা দিন একটু যেগুলো তোমরা পড়েছো, যেগুলো অলরেডি রেডি করা আছে, যেগুলো বারবার প্র্যাকটিস করেছো, সেইগুলোকে জাস্ট একটু করে গো থ্রু করো। তোমার কোনো বন্ধু কি বই প্র্যাকটিস করেছে সেটা তোমার কাছে নেই, তাই ছুটে তার কাছে আনতে চলে গেছো, বা ও কোন টপিকটা পড়েছে সেটা তোমার পড়া হয়নি বলে তুমি এখন ওটা রেডি করতে বসে গেছো। এইসব করলে কিন্তু ব্রেনটা পুরোপুরি মানে কাজ করবে না, হ্যাপাজার্ড হয়ে যাবে, এবং তার এফেক্ট তুমি এক্সাম হলে পাবে। যে যেগুলো তুমি জানতে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে, সুষ্ঠুভাবে করতে পারবে, সেইগুলো ভুলভাল হয়ে যাবে, ওএমআর শিট ঠিকঠাক ফিল আপ করতে পারবে না। সেই জিনিসগুলো যেন না হয়। একটা কম্পিটিটিভ এক্সাম দিতে গেছো, সেখানে তুমি ফুল মার্কস পুরো সব কিছু A to Z ঠিক পারবে, এটা নাই হতে পারে, হতেও পারে কেনা। তো ফুল মার্ক কম্পিটিটিভ এক্সামে এখন উঠছে কি করে, মানে পাচ্ছে ছেলে মেয়েরা, পাচ্ছে না তাও নয়, কিন্তু তাই বলে সবাইকে পেতেই হবে বা পাবেই তা কিন্তু নয়। কিন্তু তুমি যদি সবসময় ভাবো যে এই টপিকটা পড়া হয়নি, আমার বন্ধু বলছে যে এই টপিকটা তো খুব ইম্পর্টেন্ট, এবছর এখান থেকে কোশ্চেন আসতে পারে, তুই কেন পড়িসনি, তো এইরকমভাবে তুমি তখন ছুটলে এই 2-4 দিনের জন্য ওটাকেই রেডি করতে, তাহলে কি হবে বলো তো, শেষের দিকে যেগুলো করেছো সেগুলো মানে তোমার প্যানিকের চোটে ভুলে যাবে। তো সেসব না করে ফোকাস থাকো, শান্তশিষ্টভাবে থাকো, নিজের হেলথ ঠিক রাখো, যাতে এক্সামের দিন তুমি ভালোভাবে তোমার বেস্টটা দিতে পারো। তো সেই বেস্ট উইশেস তোমাদের সবার জন্য রইলো, তোমাদের সবার এক্সাম ভালো হোক, সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।